তাহলে আমরা আজকে পড়া শুরু করি। যাদের ক্লাস দেখা এখনো বাকি আছে ক্লাসগুলো থেকে দেখে নিও, ইউটিউব থেকে দেখে নিও। তো দেখো, আজকে আমরা এই চ্যাপ্টারের লাস্ট টপিকগুলো পড়বো। আজকে আমাদের আশা করি থিওরিটা শেষ হয়ে যাবে। প্রথমে পড়বো হচ্ছে আমরা বিট। তো কালকে যে আমরা স্থির তরঙ্গ পড়াইছিলাম, কারো কি ওই ভিডিওটা যেটা আমি দেখাইছিলাম ওই ভিডিওটার কথা মনে ছিল? ভিডিওটা কেমন ছিল? এই যে এইরকম, এখানে একটা ছিল, ধরো এই বিপরীত দিক থেকে একই সময় আরেকটা যাচ্ছিল না? তো এখানে যে কোণাটা ছিল, চিন্তা করো এই কোণাটার ক্ষেত্রে বিস্তার কতটুকু ছিল? এতটুকুই বিস্তার ছিল। এখানে যে কোণাটা ছিল, কোণাটার ক্ষেত্রে বিস্তার কতটুকু ছিল? এতটুকুই ছিল না? এবং তোমরা একটা জিনিস খেয়াল করছো কিনা, হলো প্রতিবারই বিস্তারটা এতটুকু ছিল, তাই না? বিস্তারটা কি চেঞ্জ হচ্ছিল? দেখো বিস্তারটা তোমার, আমরা বলতেছিলাম যে এক একটা কোণার বিস্তার এক এক রকম। গতকালকে না বলছিলাম এক একটা কোণার বিস্তার কি হয়, এক এক রকম হচ্ছে, কিন্তু যেটা বিস্তার আসছে সেটা প্রতিবারই সেম থাকতেছে। বুঝতে পারছো? ধরো এই কোণাটার বিস্তার হচ্ছে 0.1 মিটার। হ্যাঁ, তো এই 0.1 মিটার অলওয়েজ সেম থাকবে, ফিক্সড হয়ে গেছে। তোমার এই যে ব্যাপারটা এরকম ছিল না, ধরো এই যে এরকম এই কোণাটার বিস্তার ধরো 0.1, এই যে এখানে যে কোণাটা ছিল এটার বিস্তার 0.1, এখানে যে কোণা এই কোণার বিস্তার ধরো হচ্ছে 0.2। এই যে বিস্তারটা যেটা আছে, বিস্তারটা এক একটা কোণার বিস্তার এক এক রকম, ঠিক আছে, বাট এই যে বিস্তার যেটা আসতেছে, শুরুতে যেটা আসবে এই বিস্তারটা অলওয়েজ কি থাকবে? ফিক্সড থাকবে, চেঞ্জ হবে না। বুঝতে পারছো? তো বিটের ক্ষেত্রে ঘটে হচ্ছে অন্য কাহিনী। দেখো তোমার বিটের ক্ষেত্রে, আচ্ছা আগে বিটের যে শর্তগুলো আছে শর্তগুলো আগে একটু বলি, দেন বিটে কি কাহিনী ঘটতেছে এটা একটু বলি। দেখো আমরা এতক্ষণ যেটা পড়ছিলাম, আমাদের যে কম্পাঙ্ক ছিল যতগুলো এতদিন পড়ছিলাম, স্থির তরঙ্গ পড়ছি কিংবা উপরিপাতন পড়ছি, দুইটাই কি ছিল বলতো? কম্পাঙ্কটা কনস্ট্যান্ট ছিল। কম্পাঙ্কটা কনস্ট্যান্ট হওয়ার কারণে আমরা কি বলছিলাম? ভ্যালোসিটি তো কনস্ট্যান্ট থাকেই, তার জন্য ল্যামডাটাও তোমার কনস্ট্যান্ট ছিল। বুঝতে পারছো? তবে বিটের ক্ষেত্রে F1 নট ইকুয়াল F2। বুঝতে পারছো? বিটের হচ্ছে প্রাইমারি শর্ত কি? F1 নট ইকুয়াল F2। আচ্ছা F1 F2 যদি সমান না হয় তাহলে এখানে কি কাহিনী ঘটে? দেখো, হ্যাঁ, T1 T2 সমান হবে না, এগুলো তো তোমার পর্যায়কাল যেটা আছে T1। দেখো মানে শর্তটাই এটা যে তোমার দুইটা আলাদা শব্দ উৎপন্ন হবে, যেটা তোমার কম্পাঙ্ক দুইটা সমান হবে না, না হলেও এটাকে আমরা বলতেছি হচ্ছে বি। বুঝতে পারছো? ধরো তুমি কথা বলতেছো আর শুভ কথা বলতেছে, তোমার আর শুভর যে ভোকাল কর্ডটা আছে এই দুইটা তো সেম পরিমাণ মোটা না, তাই না? শুভর ধরো ভয়েসটা একটু চিকন, তো ভয়েস শুভর যে কম্পাঙ্কটা আসবে, কম্পাঙ্কটা হবে কি বেশি। তোমার ভয়েস ধরো একটু মোটা, ছেলে মানুষ, তো তোমার ভয়েসের কম্পাঙ্কটা কি হবে? কম হবে, তাই না? তো এক্ষেত্রে তোমাদের দুইজনের শব্দ মিলে যেটা তৈরি হবে ওইটাকে আমরা কি বলবো বলতো? কম্পাউন্ড বিট বলবো আর কি। বুঝতে পারছো? তো এখানে F1 নট ইকুয়াল F2, তাহলে 1/T1 নট ইকুয়াল 1/T2, তার মানে T1 নট ইকুয়াল কি হবে বলতো? T2। এটা হচ্ছে আরেকটা শর্ত। আচ্ছা আমরা কি জানি বলতো? V ইকুয়াল F ল্যামডা। তাহলে তোমার এফটা যদি সেম না হয়, ভিটা তো কনস্ট্যান্ট, তাই না? যেহেতু তোমার কম্পাঙ্ক যে দুইটা আছে, কম্পাঙ্ক দুইটা একই মাধ্যমে মিলিত হচ্ছে, ভিটা আমার কনস্ট্যান্ট হবে। তো ভি কনস্ট্যান্ট, এফ, আচ্ছা এফ হচ্ছে আবার সমান না, তাহলে ল্যামডা নট ইকুয়াল ল্যামডা 2 হবে না? ল্যামডা কি সমান হবে এক্ষেত্রে? ল্যামডা নট ইকুয়াল ল্যামডা 2। তাহলে প্রথম শর্ত কি? F1 নট ইকুয়াল F2, T1 নট ইকুয়াল T2, ল্যামডা 1 নট ইকুয়াল ল্যামডা 2। আরেকটা শর্ত এখান থেকে আমরা বলতে পারি না যে, দেখো তোমার এফ মানে কি বলতো? ওমেগা। ওমেগা নট ইকুয়াল কি হবে? ওমেগা 2। আমরা ওমেগা সমান কি জানি বলতো? 2πf। তার মানে এফ যদি সেম না হয় তাহলে ওমেগা কি সেম হবে? বুঝছো এটা? তাহলে কি কি শর্ত বলতো একটু? এফ দুইটা যে তরঙ্গ আছে, তরঙ্গ দুইটার কম্পাঙ্ক ফ্রিকোয়েন্সি ভিন্ন হবে। তারপর হচ্ছে তোমার পর্যায়কাল যেটা আছে সেটা ভিন্ন হবে। থার্ড হচ্ছে কি বলতো? ল্যামডা 1 নট ইকুয়াল ল্যামডা 2 হবে, এবং ওমেগা নট ইকুয়াল ওমেগা 1 নট ইকুয়াল ওমেগা 2। তবে এখানে আরেকটা বিষয় সমান হয়, যেটা হচ্ছে তোমার বিস্তার A1 ইকুয়াল অ্যামপ্লিটিউড যেটা আছে, অ্যামপ্লিটিউডটা সমান হয়। তো যে প্রথম
কম্পাঙ্কের বিস্তার, দ্বিতীয় কম্পাঙ্কের বিস্তার, এই দুইটা সমান হবে। বুঝতে পারছো? শুভ বুঝছো? মন খারাপ? আচ্ছা ঠিক আছে, এগুলো একটু তুলে নাও, দেন আমরা থিওরিগুলো বুঝাচ্ছি। সালাম এই যে এইদিকের এটা না, ঠিক আছে। 5 নম্বর গেটে আছে। হ্যাঁ বুঝছি। আচ্ছা এবার চলো এটা আমরা থিওরিটা একটু দেখার ট্রাই করি কি হবে। ধরো এখানে আমার এফ, এখানে আমরা কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস দেখছি, সেটা λ1 নট ইকুয়াল λ2 এবং বিস্তারটা তোমার সমান হবে। ধরো এটা হচ্ছে প্রথম তরঙ্গ, এই যে এখানে আরেকটা দ্বিতীয় তরঙ্গ আছে, ধরো এটার বিস্তার হচ্ছে এ, এটার বিস্তারও কি হবে, এই দুইটা দেখো, এই দুইটা যখন মিলিত হচ্ছে, দেখো এইটার ল্যামডা কতটুকু বলো তো, এই যে এইটা হচ্ছে এইটার ল্যামডা, এইটার ল্যামডা কতটুকু হবে, এটা হচ্ছে λ1 দাও, এটা হচ্ছে λ2 দাও। বুঝতে পারছো? তাহলে এখানে চিন্তা করো, এই λ1 λ2 কি সমান? সমান না, কিন্তু এখানে বিস্তার কিন্তু আলটিমেটলি দুইটার ক্ষেত্রে একই হবে। বুঝতে পারছো? তাহলে এই দুইটা যখন তরঙ্গ একত্রিত হবে তখনই তোমার বিট তৈরি করবে। তো বিটের ক্ষেত্রে কেমন পাওয়া যায় ব্যাপারগুলো, এই যে এরকম তোমার এগুলো হচ্ছে কাইন্ড অফ র্যান্ডম। র্যান্ডম বলতে বোঝাচ্ছে যে এরকম পাওয়া যাবে। বুঝছো? এখন না হার্ট রেট না, ওইটা আর এটা আলাদা। তবে এখানে তোমার কিছু কাহিনী ঘটতেছে, এটা আগে তুলো দেন বলতেছি। তো এইখানে দেখো আমার স্থির তরঙ্গ আর বিটের মধ্যে আমি যদি একটু কম্পেয়ার করি তাহলে তোমরা এটা বুঝবা, না হলে একটু বোঝা ঝামেলা হবে। দেখো স্থির তরঙ্গের ক্ষেত্রে কি হচ্ছিল, সবাই একটু বোর্ডে তাকাও। স্থির তরঙ্গের ক্ষেত্রে কি হচ্ছিল, ধরো এখানে যে কোণাটা ছিল, কোণাটার বিস্তার যদি 0.1 হয়, এটা অলওয়েজ কত থাকবে, 0.1ই থাকবে, এটা কিন্তু চেঞ্জ হবে না। বুঝতে পারছো? এখানে যে কোণাটা ছিল, এই কোণাটার বিস্তার যদি 0.2 হয়, এটা অলওয়েজ কত থাকবে বলো তো, 0.2। তবে তোমার বিটের ক্ষেত্রে হয় কি, ধরো এই যে এখানে একটা কোণা আছে, ধরো এইটা এখানে একটা কোণা আছে, এই কোণাটার বিস্তার ধরো 0.1, এখন থাকবে হচ্ছে বিস্তার 0.1, আবার কিছুক্ষণ পরে বিস্তারটা আবার চেঞ্জ হয়ে যাবে, 0.2 হয়ে যাবে, আবার এরপরে আবার বিস্তারটা আরেকটা হয়ে যাবে। মানে তার মানে এখানে তোমার চেঞ্জ হচ্ছে কি বলতো, বিস্তারটা সময়ের সাথে সাথে চেঞ্জ হয়। বুঝতে পারছো? এখানে বিস্তারটা মেইনলি তোমার টাইম অফ ফাংশন, ফাংশন অফ টাইম। এটার ওই ভিডিওটা দেখলেও বুঝতা না। এ ইকুয়াল এফ অফ টি। বুঝতে পারছো? এখানে তোমার এই দুইটা একসাথে হইলো, একসাথে হয়ে যে নতুন তৈরি করলো, তরঙ্গ তৈরি করলো। আমরা কি বলছি, তরঙ্গের তোমার আমরা বলছিলাম যে কণাগুলা উপরে নিচে উঠানামা করে, এখন ম্যাক্সিমাম যতটুকু উঠানামা করতেছে সেটাই তো বিস্তার নাকি। এখন বিস্তারটা এটার ক্ষেত্রে তোমার যদি শুরুতে 0.1 পাও, প্রতিবারই 0.1 পাবা, কিন্তু এটার ক্ষেত্রে তুমি যদি একবার 0.1 পাও, সেকেন্ড বার তুমি 0.1 পাবা কিনা এটা তোমার গ্যারান্টেড না, এটা অন্য ভ্যালু পাবা, আবার অন্য ভ্যালু পাবা, মানে এক এক টাইমে এক একটা ভ্যালু পাবা। বুঝছো? তাহলে এখানে যে লব্ধি তরঙ্গের বিস্তারটা আছে, লব্ধি তরঙ্গের বিস্তার কি হবে বলতো, ফাংশন অফ টাইম। বুঝছো? তো এটা আমরা ইকুয়েশনের মাধ্যমে প্রমাণ করে দেখবো যে লব্ধি তরঙ্গের বিস্তার যেটা আছে সেটা হচ্ছে ফাংশন অফ টাইম। কারো কি প্রবলেম আছে এটাই? তো চলো এবার আমরা থিওরিটা একটু দেখার ট্রাই করি। হ্যাঁ বিটের উদাহরণ, হ্যাঁ উদাহরণ দিয়েই আমরা বিট থেকে যে ম্যাথটা করবো এটা উদাহরণ, রিয়েল লাইফ এক্সাম্পল থেকে ম্যাথ করবো। আচ্ছা আমরা নর্মালি সমীকরণ কি জানি, ওয়াই সমান এ সাইন ওমেগা 1t। বুঝতে পারছো? দেখো এই এখানে আমরা এক্সটা দিলাম না, এক্স বা ডেল্টাটা দিলাম না। ডেল্টাটা কেন দিলাম না, ধরে নিলাম এটা সাম্যাবস্থান থেকে শুরু হচ্ছে, এটা সাম্যাবস্থান থেকে শুরু হতে নাও পারতো, এই ক্ষেত্রে আমরা ডেল্টা দিতাম। বুঝছো? তবে এই প্রমাণ আমাদের পরীক্ষার জন্য লাগবে না, এই জন্য এটাকে আমরা একটু সিম্পলিফাই করে নিচ্ছি। এখানে ওমেগা 1 কেন দিচ্ছি, আমরা বলছিলাম না ওমেগা 1 আর ওমেগা 2 সমান হবে না, তো এটাকে y1 দাও। দেখো এখানে এ রাখছি, সেকেন্ডটার ক্ষেত্রে কি হবে, y সমান এ সাইন ওমেগা 2 ইন্টু টি। বুঝতে পারছো? এখানে দেখো এটা সমান রাখছি, ওমেগা 1 ওমেগা 2 কি ভিন্ন ভিন্ন রাখছি। এখন আসো তোমার এইটার ইকুয়েশন কি হবে বলো তো, এটা y2 দাও। তুমি কি বুঝতেছো? আমাকে কনফিউজড লাগতেছে।
কনফিউশন থাকলে বলিও। তাহলে ওয়াই সমান কি হবে, y1 প্লাস y2। তাহলে এই দুইটা যোগ করে দাও, a sin ওমেগা 1t প্লাস a sin ওমেগা 2t। এখন দেখো আমরা এখানে এভাবে লিখতে পারি না, a sin ওমেগা 1 কে 2 পাই f1t প্লাস a sin 2 পাই f2t, এরকম কি লিখতে পারি? দেখো তো এখানে এবার কি করবা বলো, এটাকে কমন নিলে sin c প্লাস sin d এই সূত্র ফেলবা। তো সূত্রটা কি, 2 sin c প্লাস d বাই 2। তার মানে তুমি 2 পাই t এইটা কমন নেওয়া যায়, 2 পাই t কমন নাও, f1 প্লাস f2 বাই 2। আচ্ছা টিটাকে আমরা একটু এই সাইডে লিখলাম, প্রবলেম আছে এটা? আর আরেকটা কি বলো তো, cos, দেখো এখানে 2 পাই ইন্টু f1 মাইনাস f2 বাই 2 ইন্টু টি। কারো কি এটুকুতে প্রবলেম আছে? তা y সমান এটা পাচ্ছি, তাহলে এখান থেকে আমরা y সমান কি লিখতে পারি, y সমান 2a cos 2 পাই গুণ f1 মাইনাস f2। আচ্ছা এখানে 2 কাটাকাটি, আচ্ছা 2টা রেখে দাও, আমাদের 2টা পরে লাগবে, ইন্টু টি। আর এখানে সাইন পাই গুণ f1 প্লাস f2। এই যে 2 কাটাকাটি করে দিচ্ছি, এটুকুতে কারো প্রবলেম আছে? এটা রেখে দিছি, এটা আমার পরবর্তীতে লাগবে আর কি, ফরম্যাটে রাখলে তো প্রবলেম নাই আছে। এটাকেও রেখে দাও, ধরো সৌন্দর্য দেখা যায় আর কি, তাহলে বলো কারো প্রবলেম আছে? তাহলে আমাকে মেইন ইকুয়েশনটাই যে এটা ছিল না, y সমান a sin 2 পাই f ইন্টু টি, তাহলে এটার সাথে এটা পুরোটা কম্পেয়ার করো, y আছে তাই না? তো এরপরে কি আছে বলো তো, sin 2 পাই f ইন্টু টি। তাহলে sin 2 পাই f এর জায়গায় কি আসছে বলো তো, এই যে এটা আসছে, এটার সাথে কি আসছে টি। তার মানে এই যে তোমার এতটুকু আর এতটুকু মিলে গেছে, আর বাকি a সমান কি লিখা যায়, তাহলে এই পুরাটুকু কি লিখা যাবে বলো তো, a লিখা যাবে। তাহলে এটাকে আমরা কি লিখবো, লব্ধি তরঙ্গের বিস্তার। এটা কত, a আর ইকুয়াল cos 2 পাই f1 মাইনাস f2 বাই 2 ইন্টু তোমার টি। আচ্ছা এখানে একটা জিনিস খেয়াল করছো কিনা, তোমার যে লব্ধি তরঙ্গের বিস্তার, লব্ধি তরঙ্গের বিস্তারে সময়টা ইনক্লুডেড হয়ে গেছে, দেখছো? আমরা এত দিন ধরে তোমার ব্যতিচার পড়ছি, স্থির তরঙ্গ পড়ছি, খুলে তোমরা রিভাইজ দিয়ে আসিও, একটা তো তোমার টাইম বিস্তার যেটা আছে সেটা টাইম অফ ফাংশন একটা তো ছিল না, একটা তো তোমার টি ছিল না, লব্ধি তরঙ্গের যে বিস্তারটা ছিল। এই যে এটাতে এসে লব্ধি তরঙ্গের বিস্তার আমরা কি পাচ্ছি বলতো, টাইম পাচ্ছি। তার মানে এখানে যে বিস্তারটা আছে, বিস্তারটা কি ফাংশন অফ টাইম, এক একটা টাইমে তুমি বিস্তারটা কি রকম পাবা, এক এক রকম পাবা, বুঝছো? এইটা হচ্ছে তোমার ইকুয়েশন। তো এখন মেইন ইকুয়েশন তাহলে আমরা কি লিখতে পারি বলো তো, y সমান a আর sin 2 পাই f1 প্লাস f2 বাই 2 গুণ টি। আচ্ছা তোমরা এখান থেকে বলো তো, যে এই কম্পাঙ্ক যেটা ছিল, এই কম্পাঙ্ক, এই তরঙ্গের যেটা ছিল, তরঙ্গের ক্ষেত্রে কম্পাঙ্ক কি আসছে, f। তাহলে এখানে তরঙ্গের ক্ষেত্রে কম্পাঙ্ক কি আসছে, f1 প্লাস f2 বাই 2। তাহলে f সমান আমরা কি লিখতে পারি, f1 প্লাস f2 বাই 2। এইটা হচ্ছে আমরা লব্ধি যে তরঙ্গটা আসছে, লব্ধি তরঙ্গের কম্পাঙ্ক বলতে পারি না এটাকে, বুঝছো? তাহলে লব্ধি তরঙ্গের কম্পাঙ্ক কি হবে, যে দুইটা তরঙ্গ একসাথে হচ্ছে ওই দুইটা তরঙ্গের কম্পাঙ্কের এভারেজ, লব্ধি তরঙ্গের কম্পাঙ্ক। কারো কি এই দুইটা, এই ম্যাথে প্রবলেম আছে, তুলছো তুমি? আচ্ছা দেখি আমি এখনই একটা ম্যাথ করতে দিচ্ছি তোমাদের। আচ্ছা এখান থেকে একটা অনুধাবন লিখে রাখো, শীটের মধ্যে লিখো, শীটটাই তো তোমাদের কাছে আলটিমেটলি থাকবে।
আচ্ছা, তোমরা তাহলে এই কোশ্চেনটার ক্ষেত্রে কি করো, কোশ্চেনটা একটু তুলো প্রমাণ করো যে বিটের ক্ষেত্রে বিস্তার এক এক সময়ে এক এক রকম পাওয়া যাবে। লিখছো? তাহলে এটা প্রমাণটা কিভাবে করবা, তোমরা এরকম দুইটা আঁকবা, একে এরকম লব্ধিটা আঁকবা, তারপরে এটার জন্য ধরবা, ধরি এটার ইকুয়েশন এইটা, এটার ইকুয়েশন এইটা, তারপরে এই সূত্রটা প্রমাণ করে এখান পর্যন্ত আসবা, তারপরে বলবা এখানে এ আর ইকুয়াল এফ অফ টি। সুতরাং এখান থেকে বলা যায় যে তোমার বিস্তারটা সময়ের ফাংশন, সুতরাং বিটের ক্ষেত্রে বিস্তার এক এক সময় এক এক রকম পাওয়া যাবে। বুঝছো? আচ্ছা, দেখি এবার তোমরা একটা ম্যাথ করো তো। তোমরা সূত্র প্রমাণের দরকার নাই, চাইলে ডিরেক্ট এখান থেকে করতে পারো। টি এর মান কি ধরবা? টি এর মান কি তোমার এখানে লাগবে? টিটা রেখে দাও, টিটা। আচ্ছা ধরো এখানে লব্ধি তরঙ্গের বিস্তার, বিস্তার টি সমান যখন 2 সেকেন্ড। F1 F2 কি বের করতে পারছো এখান থেকে কেউ? বিস্তার ও কম্পাঙ্ক বের করো। না, এইখানে তুমি যখন দিচ্ছ তখন ওইভাবে প্লাস মাইনাস দেওয়ার দরকার নেই, তোমার টিটা তো বসাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, মাইনাস আসতে পারে, তুমি এখানে প্লাস মাইনাস কিছু বসানো না, এটা হিসাব করে মাইনাস আসতে পারে। তার মানে তখন ওই টি সমান 2 সেকেন্ড সময়ে বিস্তারটা কত? -4.99 1.99। হ্যাঁ ওইটা বের করো, কম্পাঙ্ক বের করো। 0.99
ওয়ান কিন্তু ভাই যে কি আছে বলে কি ডিগ্রির ফাংশন কোনটা কোনটা টি হচ্ছে কজের অ্যাঙ্গেল হিসেবে থাকবে টিটা কি কজের অ্যাঙ্গেল না বাকিটা কি পারছো পারছো বাকিরা আচ্ছা না পারলে আমি দেখাই দিই তোমার কি মিলছে আচ্ছা দেখো যারা পারো নাই আমার মেইন ইকুয়েশনটা কি ছিল বলো তো y সমান a sin 2 পাই f ইন্টু টি এইটা ছিল না মেইন ইকুয়েশন এটা ছিল কিনা বলো এখন তোমার এইটাকে আগে কোন ফরম্যাটে নিতে হবে এই ফরম্যাটে নিতে হবে তাই না তো এটাকে কিভাবে নেওয়া যায় দেখো 0.5 সাইন এখানে একটা 2 পাই লাগবে না এখানে কি 2 পাই আছে নাই তাহলে এখানে একটা তুমি 2 পাই নিয়ে আসো এখানে যদি তুমি 2 পাই নিয়ে আসো তাহলে এখানে আবার 2 পাই দিয়ে ভাগ দিতে হবে এটুকুই বুঝছো সবাই দেখো এখানে আমার একটা 2 পাই লাগতো কিন্তু এখানে 2 পাই ছিল না তাহলে তুমি নিয়ে আসো সমস্যা নাই 2 পাই নিয়ে আসো 2 পাই যদি এখানে নিয়ে আসো তাহলে 2 পাই দিয়ে আবার ভাগও দেওয়া লাগবে বুঝতে পারছো তাহলে 2 পাই f এই পুরাটা কি হবে বলো তো f1 f1 কত 3/2 পাই আবার এটার ক্ষেত্রে দেখো 0.5 সাইন এখানে তাহলে 2 পাই নাই তাহলে 2 পাই নিয়ে আসো 3 বাই ও এখানে 3 পাই বাই তাহলে 2 পাই 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 বাদ যাবে তাহলে এখানে টি এটা কি বুঝছো সবাই ও সরি এখানে শুধু পাই আছে পাই বাই 2 তাহলে হাফ এটা কি বুঝছো সবাই দেখো এখানে তো তোমার 2 পাই নাই আছে তুমি অলওয়েজ 2 পাই নিয়ে আসো সমস্যা নাই 2 পাই নিয়ে আসলা 2 পাই যদি সামনে আনো তাহলে 2 পাই দিয়ে আবার ভাগ দেওয়া লাগবে যাতে এটা নালিফাই হয়ে যায় মানে কাটাকাটি চলে যায় আর কি তাহলে এটা বাদ চলে যাবে এখানে কি থাকবে হাফ তাহলে f2 কত আসবে হাফ তাহলে f1 পাইছো f2 পাইছো তাহলে তোমার a r সমান কি হবে a r ইকুয়াল 2a cos 2 পাই f1 মাইনাস f2 বাই 2 ইন্টু টি তাহলে 2 গুণ a হচ্ছে 0.5 cos 2 কাটাকাটি যাবে পাই গুণ f1 মাইনাস f2 করো 3/2 পাই মাইনাস হাফ ডিভাইডেড বাই 2 আর টাইমটা কত বলে দিছি t সমান 2 সেকেন্ড তাহলে এখান থেকে হিসাব করলে তুমি এই আরটা পেয়ে যাবে অবশ্যই খেয়াল রাখবা এই ম্যাথ করার সময় ক্যালকুলেটরকে রেডিয়ান মোডে নিয়ে করতে হবে নাহলে সম্পূর্ণ ম্যাথ ভুল হয়ে যাবে তাই না রাফি আচ্ছা এটা গেল হ্যাঁ হ্যাঁ এটা বসাও শিফট চাপো না না পায়ের মান 180 কেন বসাবা রেডিয়ানে নিয়ে বসাবা পায়ের মান পাই বসাবা এই যে এখানে শিফট চাপ দিবা শিফট চাপ দিয়ে এই যে আনসারের পাশের বাটনটা ট্যাপ করলেই তোমার পায়ের ভ্যালুটা পেয়ে যাবে x 10 টু দি পাওয়ার x আর তোমার কম্পাঙ্ক বের করতে বলছে আচ্ছা কম্পাঙ্কটা কি হয় বলো তো f ইকুয়াল f1 প্লাস f2 ডিভাইডেড বাই কত হবে 2 তাহলে f1 প্লাস f2 ডিভাইডেড বাই 2 করো যা আসবে তা এই ম্যাথটা তোমরা একটু শীটে তুলে রাখিও বুঝতে পারছো শীটে এই ম্যাথটা নাই আচ্ছা আমাকে বলো এখানে এ আরটা আমরা কত পাইছিলাম এ আর ইকুয়াল এ আর এখানে ম্যাথের ক্ষেত্রে 2a cos 2 পাই ইন্টু f1 মাইনাস f2 বাই 2 গুণ t আচ্ছা বলো তো এখান থেকে এ আর এর ম্যাক্সিমাম ভ্যালু কোনটা হবে কত হবে দেখো এ আর এর ম্যাক্সিমাম ভ্যালু হইতে পারে কত 2a দেখো cos যেটা আছে এটার ভ্যালু কত কত থেকে থাকে ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 1 বিপরীত দিকে ম্যাক্সিমাম ভ্যালু কত -1 তাহলে এই পুরোটার ভ্যালু যদি 1 হয় তাহলে এ আর এর ভ্যালু কত 2a আর এই পুরোটার ভ্যালু -1 হলে এ আর এর ভ্যালু কত -2a তাহলে এটার যে ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু এটা কত হবে +-2a এর মাইনাসটা কিন্তু মিনিমাম ভ্যালু না গতদিন বলছিলাম
প্লাসটা হচ্ছে এক ডিরেকশনে ম্যাক্সিমাম ভ্যালু, আর মাইনাসটা হচ্ছে অপোজিট ডিরেকশনে ম্যাক্সিমাম ভ্যালু। তোমার ধরো এই যে এরকম উৎপন্ন হচ্ছে না, তাহলে +2a মানে কি বলতো? পজিটিভ ডিরেকশনে ম্যাক্সিমাম ভ্যালু। -2a মানে কি? নেগেটিভ ডিরেকশনে ম্যাক্সিমাম ভ্যালু। বুঝতে পারছো? যাই হোক, তাহলে এই 2a বাদ চলে যাবে, তাহলে বাকি কি থাকবে? cos 2π গুণ f1 - f2/2 গুণ t ইকুয়াল আমরা কি লিখতে পারি? +-1। এখন বলো cos এর ভ্যালু +-1 কোন লাইনে ছিল? cos এর ভ্যালু দেখো, cos 0 ভ্যালু কত বলো তো? 1। আবার cos π এটার ভ্যালু কত ছিল? -1। আবার cos দেখো 2π কত ভ্যালু? 1। আবার cos 3π ভ্যালু কত বলো তো? -1। তো প্লাস মাইনাস যেহেতু দুইটাই আছে, cos 0 এর ভ্যালু 1, π এর ভ্যালু -1, তাহলে এটা কি আসবে বলো তো? cos of nπ। এটা তো বারবার বলছি। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? cos of nπ। তাহলে cos cos বাদ চলে যাবে, এখানে কি থাকতেছে? 2π f1 - f2/2 গুণ t ইকুয়াল আমরা পাচ্ছি হচ্ছে nπ। তাহলে এই পাইও বাদ চলে যাবে, তাহলে আমরা f1 - f2/2 গুণ t ইকুয়াল কি পাচ্ছি বলো তো? n/2। আচ্ছা 2 বাদ দিয়ে দেই আলটিমেটলি। আচ্ছা 2টা আলটিমেটলি আমাদের লাগতেছে না, তাহলে আমরা t সমান কি পাচ্ছি বলো তো? t ইকুয়াল n/f1 - f2। এটা কি বুঝছো? এটা কিভাবে আসছে? হ্যাঁ, n হচ্ছে তোমার এখানে বিট সংখ্যা হবে আর কি। কারো কি এটা প্রবলেম আছে? টিটা কিভাবে বের করছি? এটার ভ্যালু +-2 এ ধরে এখান থেকে ক্যালকুলেশন করে আমরা t সমান কি পাইছি? n/f1 - f2। আচ্ছা ওগুলা দেখবো, আপাতত এটা একটু খেয়াল রাখি। তো এখন আসো, আমরা যখন n এর ভ্যালু 1, n এর ভ্যালু 1 মানে কি? তুমি প্রথম উচ্চ শব্দটা শুনতেছো, এটা কি তোমার উচ্চ? দেখো এইটা আমরা কি ধরছি? এটার ভ্যালু ম্যাক্সিমাম ভ্যালুটা নিয়ে কিন্তু কাজ করতেছি, ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালুটা। তার মানে n সমান 1 মানে কি? তুমি প্রথম উচ্চ শব্দটা শুনতেছো। আবার n সমান 2 মানে কি? দ্বিতীয় উচ্চ শব্দটা শুনতেছো। n সমান 2 মানে কি? 3 মানে তৃতীয় উচ্চ শব্দটা শুনতেছো। বুঝতে পারছো? তাহলে n ইকুয়াল 1 হলে তোমার t ইকুয়াল কত আসবে? 1/f1 - f2। তাহলে তুমি এটা হচ্ছে কি প্রথম উচ্চ শব্দ শোনার সময়। তুমি দিতে পারতা, ওটা প্যারা না। t ইকুয়াল তোমার 2/f1 - f2। তাহলে আমরা দ্বিতীয় উচ্চ শব্দ শোনার সময়, এগুলো ডিপেন্ড করে। এটা n ইকুয়াল 1 নেই নাই কেন? এখানে একটা রিজন আছে, কারণ আমরা কোত্থেকে শুরু করছিলাম? মূল বিন্দু থেকে শুরু করছিলাম না? এইখানে তোমার শব্দ দুইটা একত্রিত হয়ে কোনো সাউন্ড ক্রিয়েট করবে না, একটু পরে যে সাউন্ড ক্রিয়েট করবে। বুঝতে পারছো? অন্য পজিশন থেকে শুরু করলে ওই ক্ষেত্রে তোমার n ইকুয়াল 0 নিলে তোমার ওইটা হতো আর কি। এটা কি কারোর প্রবলেম আছে? তো এখন আসো, তুমি প্রথম উচ্চ শব্দ শুনছো এতটুকু সময়, দ্বিতীয় উচ্চ শব্দ শুনছো হচ্ছে এতটুকু সময়, তাই না? এতটুকু সময় পরে। বুঝতে পারছো? ধরো তুমি দুইজনে, যে তোমার শুভ আর রাফি কথা বলছিল, দুইজন একসাথে কথা বলার ফলে দুইটা শব্দ একত্রিত হয়ে গেছে, একত্রিত হয়ে আমরা এখন একটা শব্দ শুনতেছি আর কি। তো প্রথম যে উচ্চ শব্দটা ছিল সেটা শুনছে হচ্ছে ধরো 2 সেকেন্ড পরে, দ্বিতীয় উচ্চ শব্দটা আমরা শুনছি হচ্ছে 4 সেকেন্ড পরে। তাহলে পরপর দুইটা উচ্চ শব্দ শোনার মধ্যবর্তী সময়ের ব্যবধান কত? 4 বিয়োগ 2, 2 সেকেন্ড। বুঝতে পারছো? তার মানে দ্বিতীয়টা শোনার শব্দ শুনতে পারতেছে এত সেকেন্ড পরে, প্রথমটা শুনতেছে এত সেকেন্ড পরে। তাহলে পরপর দুইটা শোনার যে ব্যবধানটা, ব্যবধানটা কত? এইটা বিয়োগ এইটা। এত পরপর দুইটি উচ্চ শব্দ শোনার সময়ের ব্যবধান ইকুয়াল কি হবে বলতো? t2 - t1।
টু বাই এফ ওয়ান মাইনাস এফ টু মাইনাস ওয়ান বাই এফ ওয়ান মাইনাস এফ টু। তাহলে এখানে কি আসবে বলো তো? ইকুয়াল ওয়ান বাই এফ ওয়ান মাইনাস এফ টু। এটুকুই বুঝছো? মানে পরপর দুইটি উচ্চ শব্দ শোনার সময়ের ব্যবধান কত? ওয়ান বাই এফ ওয়ান মাইনাস এফ টু। বুঝছো? এখন আমাকে বলো এতটুকু সময়ের মধ্যে আমি কয়টা শব্দ শুনতে পারবো? একটা শব্দ শুনতে পারবো, কারণ তুমি তো প্রথম শব্দটা শুনে ফেলছো, শোনার পরে আবার এত সেকেন্ড পরে যে দ্বিতীয় শব্দটা শুনবা। বুঝতে পারছো? তুমি ধরো প্রথম শব্দটা শুনলা, এখন শুনলা, আর কতক্ষণ পরে আবার দ্বিতীয় শব্দটা শুনবা, এই যে এতটুকু পরে যে, তার মানে এতটুকু সময়ের মধ্যে আলটিমেটলি তুমি কয়টা শব্দ শুনতেছো? একটা শব্দ শুনতেছো। এই জিনিসটা কি বুঝছো সবাই? আচ্ছা, তো এখান থেকে আমরা বিটের কনসেপ্টে যাব। এগুলো কি কঠিন লাগতেছে তোমাদের আজকে? তোমাদের সবার ফেস কনফিউজিং লাগতেছে। হ্যাঁ, এই চ্যাপ্টারটা তোমাদের একটু বেশি করা লাগবে। অন্যান্য চ্যাপ্টারে আমি সূত্রের প্রমাণ শিখতে বলি না, এই চ্যাপ্টারে বলতেছি এগুলো লাগবে। তাহলে খেয়াল করো, আমি এত সেকেন্ডে কয়টা সাউন্ড শুনতে পারতেছি? একটা সাউন্ড শুনতে পারতেছি। তার মানে ওয়ান বাই এফ ওয়ান মাইনাস এফ টু সময়ে শব্দ শুনি একটি। লিখা যায় এটা এটা এতে এক সেকেন্ড সময়ে শব্দ শুনি কয়টা? ওয়ান বাই এফ ওয়ান মাইনাস এফ টু। তাহলে এটা কি হবে? এফ ওয়ান মাইনাস এফ টু। এটা কি বুঝছো? তাহলে এক সেকেন্ডে আমি কয়টা শব্দ শুনতেছি বলো তো? এফ ওয়ান মাইনাস এফ টু। আচ্ছা, এখানে যদি এফ টুটা বড় হইতো তাহলে আমরা কি লিখতাম? এফ টু মাইনাস এফ ওয়ান। বুঝছো? তো এটাকে আমরা এইভাবে লিখি, এফ ওয়ান। এটা দিয়ে কি বোঝায় বলো তো? পার্থক্য বোঝায় আর কি। বুঝছো এটা? শুভ কি তুলতেছো না কিছু? কই, তুমি তো বসে আছো হেলান দিয়ে। কিসে? আর্জেন্টিনা দেখলাম। কালকে স্পেনের সাথে খেলা না নাকি? কালকেও নর্মাল দলের সাথে খেলা। র্যাঙ্কিং কত সুইজারল্যান্ডের? 20-এর ভিতরে আছে? তাও 10-এর ভিতরে ঢুকতে পারে না। হ্যাঁ, সেমিফাইনালে কার সাথে খেলা পড়বে? স্পেন। হে, এত ইজি দলের সাথে খেলা পড়বে? নরওয়ে ইজি টিমই ছিল ভাই। আচ্ছা, তাহলে বলো দুইটা শব্দ এখানে আলটিমেটলি আমরা সামারিটা কি পাচ্ছি? তোমার তোমার তরঙ্গ ছিল, দুইটা তরঙ্গের কম্পাঙ্ক ভিন্ন ভিন্ন ছিল। এরকম দুইটা তরঙ্গ একসাথ হয়ে তোমার একটা তরঙ্গ তৈরি করতেছে, এবং আমরা পরপর দুইটা উচ্চ শব্দ, সরি, এবং আমরা এক সেকেন্ডে ওইটা থেকে তোমার শব্দ শুনতেছি পারতেছি কয়টা বলো তো? এফ ওয়ান মাইনাস এফ টু। আমি একটু আবার ডিটেলস একটু বলি। এই যে এরকম দুইটা সাউন্ড ছিল, সাউন্ড বা তরঙ্গ ছিল আর কি। এই দুইটা তরঙ্গ একসাথে হয়ে নতুন আরেকটা তরঙ্গ তৈরি করতেছে। হ্যাঁ, এই যে তরঙ্গ, এখানে আমরা ধরো এই যে এটা হচ্ছে একটু ছোট দিক, এখানে একটা উচ্চ শব্দ শুনতেছি, এখানে একটা উচ্চ শব্দ শুনতেছি, এখানে একটা উচ্চ শব্দ, এখানে একটা উচ্চ শব্দ, এগুলা কি এক একটা উচ্চ শব্দ। এই উচ্চ শব্দ আমরা এক সেকেন্ডে কয়টা শুনবো বলো তো? এফ ওয়ান মাইনাস এফ টু। ধরো এটার হচ্ছে কম্পাঙ্ক এফ ওয়ান, এটার কম্পাঙ্ক কি এফ টু। তো উচ্চ শব্দ আমরা এক সেকেন্ডে কয়টা শুনবো? তুমি বড় কম্পাঙ্ক বিয়োগ ছোট কম্পাঙ্ক করলেই যত পাবো অতটা উচ্চ শব্দ তুমি শুনতে পারবে। বুঝছো? তো এই যে এক সেকেন্ডে আমরা যতগুলা উচ্চ শব্দ শুনতেছি ওইটাকেই বলি হচ্ছে বিট। বুঝতে পারছো? এক সেকেন্ডে যতগুলো উচ্চ শব্দ শোনা যায় তাই বিট। এই হচ্ছে তোমার মেইন কনসেপ্ট আর কি, এইটাই তোমাদের কাজে লাগবে।
তো এটাকে আমরা কি বলতে পারি বলো তো? বিট সংখ্যা বলতে পারি। তোমার নামকরণটা এখান থেকে আসছে আর কি। আমরা এই যে বিট সংখ্যা বলতে পারি, একই তো কথা। তুমি কি বুঝছো এটা? এই চ্যাপ্টারের উপর কিন্তু আরেকটা এক্সাম হবে নেক্সট শনিবারে, বুঝতে পারছো? যতটুকু পড়াইছি কি এই চ্যাপ্টারে আজকেই শেষ হয়ে যাবে। শুক্রবারে আমরা সিকিউ প্র্যাকটিস করাবো, শনিবারে আমরা এক্সাম নিব। তারপরে আমরা সেকেন্ড পেপার ধরবো, তাপগতিবিদ্যা। মানে নেক্সট শুক্রবারে হয়তো বা 1 ঘন্টায় এটা শেষ হয়ে যাবে সিকিউ প্র্যাকটিস করানো, বাকি আধা ঘন্টায় আমরা তাপগতিবিদ্যা পড়াবো। কিনো কলেজ থেকে কোনটা বলছে? টিচারকে জিজ্ঞেস করেন। হ্যাঁ দেখো, তোমাদের এই মেডিকেলের জন্য কোনটা লাগবে? ইঞ্জিনিয়ারিং এর জন্য একটা কিনলেই হয়, কিন্তু মেডিকেলের জন্য কোনটা লিখবে ওইটা, তাহলে ইসাক কিটা একই কথা। কিন্তু তোমার তো আলটিমেট টার্গেট মেডিকেল না। না না, তোমার এখানে ঝামেলা আছে। তোমার মেডিকেলে যখন কোশ্চেন করে তোমার থিওরি একই, কিন্তু দেখো কয়েকটা লাইন ভিন্ন ভিন্ন থাকবে। মেডিকেলে ডিরেক্ট বইয়ের লাইন থেকে কোশ্চেন দিবে তোমাকে, বুঝতে পারছো? তো তুমি ধরো তপন পড়লা, তো কোশ্চেনটা আসলো ইসাকের বইয়ের লাইন থেকে। কিন্তু ভাই ইসাকের বইয়ের আর বুঝলো না যে লাইনটা কেমন পড়ো। তোমার টার্গেট মেডিকেল, ধরো ফিজিক্সে তোমার ইঞ্জিনিয়ারিং এর জন্য বই পড়া লাগে না, ম্যাথ করা লাগবে তোমার। তো তোমার মেডিকেলের জন্য কি করা লাগবে ওইটা একটু দেখো, ইমতিয়াজ ভাই থেকে পরামর্শ নাও। তো দেখো, এতক্ষণ আমরা বিট নিয়ে এত কিছু পড়লাম, এখন আমরা দেখবো হচ্ছে বিটের ব্যবহারিক প্রয়োগ। আচ্ছা, বিটের হচ্ছে যে ব্যবহারিক প্রয়োগটা আছে সেটা হচ্ছে অজানা সুর শলাকার কম্পাঙ্ক নির্ণয়। তোমরা কি সুর শলাকা দেখছো কখনো? কি প্রয়োগ করছে? কার ক্যালকুলেটর? কোথায় নিচে পড়ছে? তুলো। কাঠ ভাঙছে। আচ্ছা, প্যারা নাই তাহলে। আচ্ছা বিটের, আচ্ছা তোমরা কি কখনো সুর শলাকা দেখছিলা? হ্যাঁ হ্যাঁ, ল্যাবে এগুলা থাকে। হ্যাঁ, এগুলো হচ্ছে টিউনিং ফর্ক বলে, টিউনিং ফর্ক বা সুর শলাকা। কি কি? না না, এই যে এরকম থাকে, আমি বলি ল্যাবে দেখার কথা, ফিজিক্স ল্যাবে। এই যে এটা হচ্ছে তোমার সুর শলাকা, বুঝতে পারছো? এটা দেখছো পরে ল্যাবে? তরঙ্গ না, এটা তোমার কম্পাঙ্ক নির্ণয় করবো আমরা বিটের মাধ্যমে। এই যে একটা সুর শলাকা নিলা বাজার থেকে, ধরো তুমি কিনে আনছো, তো এটার কম্পাঙ্ক, এগুলো দাম তো, এগুলা স্টিলের তৈরি, দাম বেশি হয়। আর না, এত কম, 400-500 হবে হয়তো, 400-500 হবে। আমাদের জন্য নেক্সট দিন শুভ 2টা সুর শলাকা কিনে আনবে। আচ্ছা যাই হোক, এরকম সুর শলাকা যেটা আছে, সুর শলাকার কম্পাঙ্ক নির্ণয়ে আমরা বিটের ব্যবহার করি। শুধু সুর শলাকা না, তোমার ধরো এই যে আমরা এটার কম্পাঙ্ক বের করতে চাই, এটার কম্পাঙ্ক বের করতে আমরা বিটের ব্যবহার করতে পারি, বুঝতে পারছো? তো বিটের ব্যবহারিক প্রয়োগ হচ্ছে এইটা। তো এইটা দিয়েই মেইনলি তোমাদের পরীক্ষায় কোশ্চেন আসে, গ অথবা ঘ যে কোশ্চেনটা আসে এখান থেকে আসে, যে অজানা সুর শলাকার কম্পাঙ্ক বের করতে বলে, বুঝতে পারছো? তো দেখো, এখন এটার জন্য কি কি লাগবে আমি একটু বলে দেই, যে কোশ্চেনে তোমরা কি কি খুঁজবা, মানে কি কি কোশ্চেন থেকে ফাইন্ড আউট করতে হবে তোমার অজানা সুর শলাকার কম্পাঙ্ক বের করার জন্য। প্রথম তোমার 2টা ইনফরমেশন লাগবে। প্রথম যে ইনফরমেশনটা আছে, একটা জানা সুর শলাকার কম্পাঙ্ক লাগবে।
আর সেকেন্ড হচ্ছে জানা অথবা অজানা সুর শলাকার ভর বৃদ্ধি, এগুলো বলতে কি বোঝাচ্ছে একটু পরে বোঝাচ্ছে, এগুলো আপাতত লিখে। বৃদ্ধি অথবা হ্রাসে বিট কত হবে তা দেওয়া থাকবে। আরেকটা হচ্ছে তিনটা ইনফরমেশন লাগবে, শুরুতে বিট কত তা দেওয়া থাকবে। এইটা, এই তিনটা ইনফরমেশন তোমার দেওয়া থাকতে লাগবে। প্রথমে বিট কত এটা দেওয়া থাকতে লাগবে, জানা সুর শলাকার কম্পাঙ্ক জানা থাকতে লাগবে। তারপর হচ্ছে জানা অথবা অজানা সুর শলাকার ভর বৃদ্ধি অথবা হ্রাসে বিট কত হবে তা দেওয়া থাকা লাগবে। এখন এই তিনটাই আমি একটু বুঝাই। তার আগে আরেকটা জিনিস বুঝাই, তুমি যদি যে কোনো একটা বস্তুর ভরকে বৃদ্ধি করো, হ্যাঁ, ভরকে বৃদ্ধি করলে দেখো তোমরা বায়োলজিতে পড়ছো, বাংলাতেও হয়তো পড়ছো, যে মেয়েদের যে ভয়েসটা আছে, ভয়েসটা কিন্তু মেয়েদের ভয়েসের কম্পাঙ্কটা বেশি। এটা কেন হয় বলো তো? হ্যাঁ, ভোকাল কর্ডটা হচ্ছে তোমার পাতলা থাকে এই জন্য, তাই না? পাতলা অথবা সরু ছিল, যাই হোক পাতলা থাকে। আর ছেলেদের যে শব্দটা আছে, শব্দের কম্পাঙ্কটা কি হয় বলতো? কম থাকে। কেন কম থাকে? যে ছেলেদের ভোকাল কর্ডটা একটু ভারী থাকে, মোটা থাকে, তাই না? তো তোমার একটা বস্তুর ভর যত বেশি হবে, সেটার যে সাউন্ড ক্রিয়েট করবে ওইটার কম্পাঙ্ক তত কম হবে। বুঝতেছো? ভর বেশি, তোমার কম্পাঙ্ক কি বলতো? ফ্রিকোয়েন্সিটা কি হবে? কম হবে। বুঝতে পারছো? আবার ভর যদি কম হয়, কম্পাঙ্ক এক্ষেত্রে বেশি হবে। লিখতে পারো এগুলা। তো এখন আসো, আমরা এখান থেকে এটা বলতে পারি না, ধরো এই একটা বস্তু আছে, এই বস্তুটার এখন কম্পাঙ্ক আছে একটা। এখন আমি যদি এই বস্তুটার উপর একটু মোম ঢেলে দেই, হ্যাঁ, মোম ঢেলে দেওয়া মানে কি? এর ভর বৃদ্ধি পাওয়া, তাহলে এর কম্পাঙ্ক বাড়বে না কমবে? কমবে। আবার এটাকে যদি আমি দেওয়ালের সাথে একটু ঘষলাম, ঘষলে কি হবে? এর ভর কমে গেছে, তাহলে কম্পাঙ্ক এই ক্ষেত্রে কি হবে? বেড়ে যাবে। বুঝতে পারছো? এই ইনফরমেশনটা একটু মাথায় রাখা লাগবে। এখন আসো, এই তিনটা পয়েন্ট আমরা একটু বুঝি। প্রথম পয়েন্টটা কি ছিল? শুরুতে বিট কত তা দেওয়া থাকবে। তোমার ধরো দুইটা সুর শলাকা আছে, এটা হচ্ছে ধরো 1 নম্বর সুর শলাকা, এটা হচ্ছে 2 নম্বর সুর শলাকা। তো ধরো এইটার কম্পাঙ্কটা আমার জানা আছে, এইটার কম্পাঙ্কটা ধরো 315 হার্জ, আর এইটার কম্পাঙ্কটা আমার বের করতে হবে। বুঝতে পারছো? এটা 1 নম্বর সুর শলাকা, এটা 2 নম্বর সুর শলাকা, এটার কম্পাঙ্ক দেওয়া আছে, এটার কম্পাঙ্কটা আমাকে বের করতে হবে। এখন দেখো, শুরুতে বিট কত সেটা দেওয়া থাকবে। শুরুতে বিট বলতে কি বোঝাচ্ছে? দেখো, এই দুইটা দিয়ে আমরা যখন একটা সাউন্ড প্রডিউস করব, এই যে এটা দিয়ে দুইটা, দেখো দুইটার কম্পাঙ্ক যেহেতু ভিন্ন ভিন্ন, এই দুইটা একসাথে যখন হবে এরা বিট তৈরি করবে না? তো দেখো, এই দুইটার কম্পাঙ্কটা শুরুতে দেওয়া থাকবে। ধরো এইটা যদি আমি ধরলাম, এটা আমি জানি, তাহলে ধরো এইটা আমি জানি, এটা হচ্ছে ধরো 120 হার্জ, তাহলে বিট কত হতো বলতো? 120 মাইনাস 115 করতো না? আমরা কি বলছিলাম? কম্পাঙ্ক দুইটা বিয়োগ দিলেই আমরা বিটটা পেয়ে যাই, তাই না? তাহলে শুরুতে বিটটা কত? 320 মাইনাস 315, এই যে বিট 5 হার্জ, হ্যাঁ, এইটা তোমার কোশ্চেনে দেওয়া থাকবে। বুঝতে পারছো? এটা শুরুতে বিটটা কত থাকবে সেটা দেওয়া থাকবে। এরপরে কি করছে? যে জানা সুর শলাকার কম্পাঙ্ক দেওয়া থাকবে। তার মানে এই যে প্রথম যেটা আছে, এটার কম্পাঙ্কটা তোমার দেওয়া আছে না? এটা কোশ্চেনে দেওয়া থাকবে। বুঝছো? থার্ড যে ইনফরমেশনটা দেওয়া থাকবে, জানা অথবা অজানা, এটার মধ্যে আমরা একটু ভর বৃদ্ধি করতে পারি, অথবা এই যে এইটা অথবা এইটা, এই দুইটার মধ্যে আমরা ভর অ্যাড করব, অথবা এই দুইটার মধ্যে ভরটা কমাবো। আচ্ছা, ভর যদি অ্যাড করি অথবা কমাই, তাহলে বিটটা চেঞ্জ হয়ে যাবে না? ধরো এইটার ভরটা আমি একটু কমায় দিছি, এটার ভর যদি কমায় দেয়, তাহলে এটার কম্পাঙ্ক কি হবে? বেড়ে যাবে। বেড়ে ধরো হলো 325 হয়ে গেল। এখন খেয়াল করো, বিট যদি আগে 5 থাকে, এখন আরেকটা চেঞ্জ হয়ে অন্যটা হয়ে যাবে না? এখন বিটটা কত হবে সেটাও কোশ্চেনে দেওয়া থাকবে। বুঝতে পারছো? তাহলে প্রথম কি ইনফরমেশন দেওয়া থাকবে? শুরুতে বিট কত সেটা দেওয়া থাকবে। সেকেন্ড ইনফরমেশন হচ্ছে একটা জানা সুর শলাকার কম্পাঙ্ক দেওয়া থাকবে। আর থার্ড ইনফরমেশন, জানা অথবা অজানা সুর শলাকার ভর বৃদ্ধি অথবা হ্রাসে
বিট কত হবে সেটাও তোমাকে কোশ্চেনে দেওয়া থাকবে। বুঝতে পারছো? এই তিনটা ইনফরমেশন যদি তোমার কোশ্চেনে দেওয়া থাকে তাহলে তুমি অজানা সুর শলাকার কম্পাঙ্কটাও বের করতে পারবা। বুঝতে পারছো? এখন অজানা সুর শলাকা সুর শলাকা ধরতেছি আমি, ধরো তোমার কাছে একটা জানা সুর শলাকা আছে আর তোমার এই যে ইট আছে, মার্কারটা আছে, তাহলে আমরা মার্কারের কম্পাঙ্ক বের করতে পারি, চাইলে এই ডাস্টারের কম্পাঙ্ক বের করতে পারি, যে কোনো বস্তুর কম্পাঙ্ক বের করা যায় যদি আমরা এই তিনটা ইনফরমেশন তোমার কোশ্চেনে দেওয়া থাকে। বুঝছো? তো চলো এবার আমরা এটা একটা উদাহরণের মাধ্যমে দেখব। এই যে আমি যা যা বলছি এগুলো একটু এখানে দেওয়া আছে, তোমরা একটু পড়ো তো। 38 পেজে বিটের ব্যবহারিক প্রয়োগ, অ্যাপ্লিকেশন অফ বিট। দেখো দাঁড়াও দাঁড়াও, ভিডিও কি হচ্ছিল? সবাই কি পড়ছো ওই লাইনটা? তো চলো এবার আমরা এই যে এটা একটু কোশ্চেনটা একটু দেখো। তোমার কাছে দুইটা সুর শলাকা দেওয়া আছে, এইটা একটা সুর শলাকা, এইটা একটা সুর শলাকা দেওয়া আছে। বুঝতে পারছো? তাহলে তোমাকে দেখো একটা সুর শলাকার কম্পাঙ্ক দেওয়া আছে কত? 200 হার্টজ। বুঝতে পারছো? এবং সেকেন্ড যে সুর শলাকা আছে সেটার কম্পাঙ্কটা তোমাকে কোশ্চেন থেকে বের করতে বলছে, কোশ্চেনে বের করতে বলছে। এবং দেখো শুরুতে তোমার বিট দেওয়া আছে, আমরা বলছিলাম না যে শুরুতে বিট দেওয়া থাকবে? দেখো শুরুতে বিট দেওয়া আছে। এরপরে আসো, প্রথম সুর শলাকাতে মোম লাগানোর পর বিট পাওয়া গেছে হচ্ছে 5। সেকেন্ডে আমরা কি বলছিলাম যে প্রথম অথবা দ্বিতীয় সুর শলাকার ভর বৃদ্ধি অথবা হ্রাস করলে বিট কত থাকবে সেটাও তোমার কোশ্চেনে দেওয়া থাকবে। এই যে দেওয়া আছে প্রথম সুর শলাকাতে মোম লাগানো মানে কি বলতো? প্রথম সুর শলাকার ভর বৃদ্ধি করছি, ভর বৃদ্ধি করার পর বিট কত হয়ে গেছে? 5 হয়ে গেছে। এই কয়েকটা ইনফরমেশন তোমাকে দেওয়া আছে কোশ্চেনে, তাহলে তোমাকে F2টা বের করতে হবে। বুঝছো এটা? তো দেখো এখন F2 শুরুতে বিট 3 মানে কি বলতো? F1 মাইনাস F2 এটা ইকুয়াল কত হবে? 3 হবে, তাই না? অথবা F2 মাইনাস F1 ইকুয়াল কত হবে? 3 হবে। বুঝতে পারছো? তার মানে দেখো যদি F2 is greater than F1 হয় তবে F2 মাইনাস F1 ইকুয়াল কত হবে বলতো? 3। বুঝতে পারছো এটা? বিট মানে কি? তোমার দুইটার কম্পাঙ্কের যে পার্থক্যটা তাকেই তো আমরা বিট বলতেছিলাম। তাহলে আমি কি ধরছি? F2 is greater than F1, তাহলে আমরা কি বলতে পারি? F2 মাইনাস F1 ইকুয়াল 3। তাহলে তোমার F2 ইকুয়াল কত হবে? 3 প্লাস F1, 3 প্লাস 200 কত আসছে? 203। আবার যদি F1 is greater than F2 হয় তবে F1 মাইনাস F2 ইকুয়াল কত হবে? 3 হবে। যদি এটা বড় হয় এটা থেকে তাহলে F1 মাইনাস F2 3 হবে না? F1 কত দেওয়া আছে? 200 মাইনাস F2 ইকুয়াল 3, তাহলে F2 ইকুয়াল কত আসবে? 197। তাহলে F2 এর আমরা দুইটা ভ্যালু পাইছি, হয় F2 এর ভ্যালু 203 হবে,
না হলে F2 এর ভ্যালু কত হবে? 197 হবে। এই দুইটার একটা হবে, দুইটাতে একসাথে পসিবল না। পসিবল? বুঝতে পারছো? আচ্ছা এবার আসো, এটা একটু বুঝে নাও, পরে তুলিও। আচ্ছা এখন আমরা কি বলছে দেখো, প্রথম সুর শলাকাতে মোম লাগানোর পর বিট হচ্ছে 5। আচ্ছা এখন তুমি যদি প্রথম সুর শলাকাতে মোম লাগাও, হ্যাঁ, মোম লাগালে তোমার প্রথম সুর শলাকার কম্পাঙ্ক বাড়বে না কমবে? কমবে না? বুঝতে পারছো? কমে ধরলাম, কমে মিনিমাম এরপরের কমে কত হইতে পারে? 100 ধরো, মিনিমাম কত হইতে পারে? 199। বুঝতে পারছো? মিনিমাম 1 তো কমবে নাকি? মোম লাগাইলে মিনিমাম 1 তো কমবে, আরো বেশি কমতে পারে, মিনিমাম তো 1 কমবে। বুঝতে পারছো? তো লিখবা, যেহেতু, এটা পরে লিখি আপাতত দেখো, যেহেতু প্রথম সুর শলাকাতে মোম লাগানো হয়েছে, সুতরাং ভর বৃদ্ধি পাবে, যার ফলে কম্পাঙ্ক কমে যাবে। বুঝতে পারছো এটা? এখন আসো, যদি কম্পাঙ্ক কমে যায়, ধরি হ্রাসপ্রাপ্ত কম্পাঙ্ক ইকুয়াল 199 হার্টজ। বুঝতে পারছো? এখন হ্রাসপ্রাপ্ত কম্পাঙ্ক যদি 199 হার্টজ হয়, এইটার মধ্যে মোম লাগাইছি, এটার কম্পাঙ্ক কমছে, এটার কম্পাঙ্ক কি কমছে একটুও? তাহলে এটার কম্পাঙ্ক হয় 203ই থাকবে, না হলে কত আসবে? 197 থাকবে। বুঝতে পারছো? কিন্তু প্রথমটার কম্পাঙ্ক কমে এখন কত হয়ে গেছে? 199 হয়ে গেছে। এবার লিখো, যদি F2 ইকুয়াল 197 হয়, তবে বিট কত হবে বলো তো? 199 বিয়োগ 197 কিনা বলো? 2 না? বুঝতে পারছো এটা? যদি তোমার, আমি কম্পাঙ্কটা F2 তো তোমার 197 অথবা 203, যদি আমি 197 ধরি, তাহলে এখন বিট কত হচ্ছে? 2 হচ্ছে, তাই না? এটা কি বিটটা বাড়ছে নাকি কমছে? কমছে। কিন্তু আমার কোশ্চেনে কি দেওয়া ছিল? বিটটা আলটিমেটলি বেড়ে গেছে নাকি? তাহলে বিট, অর্থাৎ বিট কমে যায়। তাই দেখো, বিটটা যেহেতু কমে গেছে, তাহলে 197 এটা কি আনসার হইতে পারে না? আমি আবার বুঝাবো, আপাতত 50% হইলেও বুঝে রাখো। তাই F2 ইকুয়াল 197 হার্টজ হতে পারে না। যদি F2 ইকুয়াল 203 হার্টজ হয়, তবে বিট ইকুয়াল 199, তাহলে এটা কত হবে? বড়টা বিয়োগ ছোটটা, 203 বিয়োগ 199 ইকুয়াল কত? 4 হার্টজ। 4, তার মানে আগে বিট ছিল 3, এখন কত হয়েছে বলো তো? বেড়ে 4 হয়েছে। তার মানে বিটটা বাড়তেছে, বিটটা বেড়ে একসময় 5 তো হইতে হবে নাকি? তোমার এইটা যদি ধরো, প্রথম সুর শলাকার কম্পাঙ্কটা যদি 198 হয়ে যায়, তাই না? 198 হয়ে গেলেই কিন্তু তখন আনসার এটা মিলে গেছে। 198 হলে কি এটা মিলতো? বুঝতে পারছো? তখন বিট আরো কমে যেত। বুঝছো? অর্থাৎ হ্যাঁ, এরকমই বিট বাড়ে। অতএব F2 ইকুয়াল, যা বেড়ে 5 হবে যদি F1 ইকুয়াল 198 হয়। অতএব F2 ইকুয়াল কত হবে বলো তো? 203 হার্টজ। এই হচ্ছে আনসার। আচ্ছা এটা কতটুকু বুঝছো জানি না, আমি আবার একবার একটু বুঝাই দিচ্ছি একটু শর্টকাটে। এখানে একটু সবাই দেখো, বলছে শুরুতে বিট কত ছিল? 3 হার্টজ ছিল, তাই না? এবং তোমাকে F1 দেওয়া ছিল, F2টা বের করতে বলছে। তুমি 1 কমায়া ধরবা, 1 কমায়া ধরলে দেখবা এটার সাথে এটা যদি আমার কোশ্চেনে 3 দেওয়া থাকতো, 2 দেওয়া থাকতো, তাহলে তুমি 1 কমায়া দেখতা, তাহলে আবার এই যে এটা আনসার হইতো। বুঝতে পারছো? এটার ক্ষেত্রে তুমি ইটা দেখবা, প্যাটার্নটা দেখবা। আচ্ছা এটা আমি আবার বুঝাইলে আবার ক্লিয়ার হয়ে যাবে।
আচ্ছা বুঝাচ্ছি, দাঁড়াও। আর এটা একটু তোমরা পরীক্ষায় এই ফরম্যাটে লিখবে, এইভাবে এটার জন্য লিখলাম। তোমার F1 কত দেওয়া আছে 200 হার্টজ, F2 টা বের করতে বলছে, বিট কত 3। আচ্ছা F1 যদি 200 হার্টজ হয়, F2 টা কত হইতে পারে? তোমার বিট যেহেতু 3, F2 কত হইতে পারে 197, অথবা F2 কত হবে বলো তো 203 হার্টজ। এটা কি বুঝছো? এটাতে তো কারো সমস্যা নাই। বিট যেহেতু 3, পার্থক্যটাও কত রাখতে হবে 3 রাখতে হবে নাকি? তাহলে তোমার F1 200 হলে এটা 3 কমায় দিলে 197, 3 বাড়ায় দিলে কত 203। দুই ক্ষেত্রেই পার্থক্য কত 3, বিটও কত 3। এখন আসো, তুমি কি করছো, F1 এর গায়ে মোম লাগাইছো। মোম লাগানো মানে কি, F1 এর কম্পাঙ্কটা তুমি কমায় দিছো। তো F1 এর কম্পাঙ্ক ধরো এইটা কমে হয়ে গেছে হচ্ছে তোমার F1 ইকুয়াল এটা 199 হয়ে গেছে। বুঝতে পারছো? এগুলা এগুলা তুলছো তোমরা? আচ্ছা F1 ইকুয়াল ধরো 199 হয়ে গেছে, আমি এখানে লিখি। এখন F1 যদি 199 হয়, আমার F2 টা কত ছিল 197 অথবা 203। আচ্ছা F2 যদি 197 হয়, সেক্ষেত্রে তোমার বিট কত 197 মাইনাস 199 ইকুয়াল কত 2 আসতেছে। আবার F2 টা যদি 203 হয়, সেক্ষেত্রে বিটটা কত 203 মাইনাস 199, তাহলে কত হচ্ছে 4 হচ্ছে। এটাই তো কাহিনী নাকি? এবার তুমি কোশ্চেনের দিকে আসবা। কোশ্চেনে তোমার মোম লাগানোর পরে বিটটা বাড়ছে নাকি কমছে? বাড়ছে নাকি? তাহলে তুমি বলো আগে বিট ছিল হচ্ছে 3, এখন বিট হচ্ছে কত হচ্ছে, এইটা ধরলে হচ্ছে 2, আর এইটা ধরলে কত আসতেছে 4। তাহলে তুমি কোনটা অ্যাকসেপ্ট করবা, এইটা না এইটা অ্যাকসেপ্ট করবা? হ্যাঁ, সেকেন্ডটা অ্যাকসেপ্ট করবা। তাহলে সেকেন্ডটাই F2 এর ভ্যালু কত 203। তাহলে F2 কত হবে 203। এবার বলো কারো প্রবলেম আছে? না 199 না, খেয়াল করো তোমার তো এটা আলটিমেটলি 4 ছিল না, এটা কত হয়েছিল 5 হয়েছিল, তাই না? তো 5 রাখার জন্য F1 কে আরো কমাইতে হবে, কমায় কত হতো করতে হবে 198 করতে হইতো, তাই না? পার্থক্য কত রাখতো? হ্যাঁ না, তোমার তো বিট বলেই দিছে 5। বুঝতে পারছো? আচ্ছা আমার যদি ধরো মোম লাগানোর পরে বিটটা ধরো হয়ে গেছে হচ্ছে 2, কথার কথা ধরলাম, মোম লাগানোর পরে বিট কত হয়েছে 2, বুঝতে পারছো? অথবা ধরো 1 হয়েছে, মোম লাগানোর পরে বিট হচ্ছে 1। এখন তুমি দেখো শুরুতে তো এই কন্ডিশনটা ঠিক থাকবে। এখন আসো, তুমি মোম লাগানোর পরে এর কম্পাঙ্ক কি হবে কমে যাবে, এটা তো সন্দেহ নাই। কমে আমি ধরলাম কত 199। যদি 199ই আনসার এটা হয়, তাহলে দেখো F2 কত ছিল, একটা হচ্ছে 197, তার মানে 199 বিয়োগ 197 এটা কত আসছে 2। আবার 203 বিয়োগ 199 এটা কত আসছে 4। তার মানে যখন এটার ক্ষেত্রে আনসারটা কি হচ্ছে, বিটটা কমতেছে, এটার ক্ষেত্রে বিটটা কি হচ্ছে বাড়তেছে। এবার তুমি দেখো তোমার কোশ্চেনে কি বলছে, বিটটা কমতেছে, তাহলে এই ক্ষেত্রে আনসার কোনটা অ্যাকসেপ্ট হবে, এই যে এটা 197। বুঝতে পারছো? এটা তুমি এই প্যাটার্নটা একটু খেয়াল করবা। হ্যাঁ সেক্ষেত্রে তোমার এইটা তাহলে ই হবে, হ্যাঁ আরো এক কমতো 198। মানে ভর বাড়লে বিট বাড়বে কিন্তু কখন বিট বাড়তেও পারে, কম বা কমতেও পারে। এই যে এর আগে আমরা 5 দিছিলাম না বিট, না ভর বাড়ালে কখন হবে বিট বাড়বে না বিটের ব্যাপারে আমরা ডিসিশন দিতে পারবো না। বিট বাড়তেও পারে, কমতেও পারে। বিট তো আমরা 5 দিয়ে ম্যাথটা করলাম না, আবার 1 দিয়েও তো করছি নাকি? বুঝুনি? আমি তা বলছি না, আমি বলছি ভর বাড়ানো হয়, হ্যাঁ সেক্ষেত্রে তো কম্পাঙ্ক কমবে, এই ব্যাপারে সন্দেহ নাই। হ্যাঁ কিন্তু বিট তো বাড়তে পারে। বিট বাড়তেও পারে কমতেও পারে। দেখো আমরা 5 শুরুতে ম্যাথটাই তো 5 দিয়েছিল, আমি তো 1 দিয়েও দেখেছি। তার মানে বিট তোমার 1ও হইতে পারে, মানে 3 থেকে 1 হয়ে গেছে, আবার 3 থেকে 5ও হয়েছে, তাই না? তার মানে বিট কমতেও পারে, বিট বাড়তেও পারে, কিন্তু তোমার কম্পাঙ্ক কমবে ভর বাড়াইলে। আরেকটা ম্যাথ করাবো, আরো ক্লিয়ার হয়ে যাবে আশা করি। হ্যাঁ এটা তুলো। তুমি কি বুঝছো? পরীক্ষায় কিন্তু এইটা আসবে, সো এটা একটু ভালো মতো দেখে নিও।
এটা কি সবাই 100% বুঝছো এটা? তাহলে আমি আর এই টাইপের একটা ম্যাথ করাচ্ছি না, এই ম্যাথটা তোমরা বাসায় যে নিজেরা একটু ব্রেইন একটু চিন্তা করবা আর কি হয় কি না। এরপরে আমরা না না কয়টা বাজে দেখো তো, 8:30 বেজে গেছে এত তাড়াতাড়ি। আচ্ছা 10 মিনিট বসো, তাহলে 10 মিনিট এক্সট্রা পড়ো। হ্যাঁ ভাই। ও ম্যাথ, আচ্ছা বলবো নি, ম্যাথ তো তোমাদের একটা এক্সট্রা ক্লাস এমন দেওয়া লাগে। ফাংশন তো ধরে না যেটা ধরছি আগে ওইটা শেষ করি ভাই, তোমার তো আলটিমেটলি এইচএসসি। হ্যাঁ আজকে ধরে শেষ করবেন। হ্যাঁ, তোমাদের যেটা সব ধরছি শেষ করা লাগবে। আচ্ছা এরপরে আসো তীব্রতা লেভেল। তোমাদের কলেজে এক হচ্ছে আজগুবি সিলেবাস ভাই, এরকম সিলেবাস আর কোনো কলেজে নেই। কি সিলেবাস দিয়ে রাখছে। আচ্ছা প্রথমে তীব্রতা লেভেল, এরপরে আসো প্রথমে আমরা একটা শিখবো হচ্ছে প্রমাণ তীব্রতা। প্রমাণ তীব্রতা, দেখো প্রমাণ তীব্রতা কি। আচ্ছা আমাদের তীব্রতা এটা সংজ্ঞাটা কি মনে আছে তোমাদের? হ্যাঁ হ্যাঁ, দেখো এখানে কি ছিল যে একটা তরঙ্গ শক্তি এদিক দিয়ে বরাবর যাচ্ছে, একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে একক সময়ে যে পরিমাণ শক্তি সঞ্চারিত হয় তাকে আমরা কি বলতাম? তীব্রতা বলতাম। মনে আছে? আই সমান ডাব্লিউ বাই টি এ, যে একক সময়ে একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে যে পরিমাণ শক্তি সঞ্চারিত হয় তাই কি ছিল? তীব্রতা। আমরা এইভাবে বলছিলাম না যে আই সমান পি বাই এ, দেখো ডাব্লিউ বাই টি সমান কি ছিল? পি। বুঝতে পারছো? তাহলে এটা বলতে পারি না যে একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে যে পরিমাণ ক্ষমতা প্রবাহিত হয় তাই হচ্ছে তীব্রতা। মনে আছে এটা? হ্যাঁ, তাহলে তোমার প্রমাণ তীব্রতা কি? যে 1000 হার্জ কম্পাঙ্ক বিশিষ্ট, কম্পাঙ্কটা কত হইতে হবে? 1000 হার্জ কম্পাঙ্ক বিশিষ্ট তোমার একটা তরঙ্গ একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে যদি 10⁻⁻12 ওয়াট ক্ষমতা প্রবাহিত করে তাহলে তাকে বলবো হচ্ছে আমরা প্রমাণ তীব্রতা। হ্যাঁ এটা ফিক্সড, প্রমাণ বলতেছি না তো, প্রমাণ তো আমরা একটা ধরে নেই তাই না? আমরা যে প্রমাণ তাপমাত্রা কত, হ্যাঁ 0°C, তো এইটাও আমরা প্রমাণ মানে কি এটাকে একটা ফিক্স ধরে নিছি, এর সাপেক্ষে আমরা বাকিগুলা ক্যালকুলেশন করব। কি বলছি? 1000 হার্জ কম্পাঙ্ক বিশিষ্ট একটা তোমার তরঙ্গ থাকবে, ওইটা একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে যদি 10⁻⁻12 ওয়াট ক্ষমতা প্রবাহিত করে তাহলে তাকে আমরা কি বলবো? প্রমাণ তীব্রতা। বুঝতে পারছো? প্রমাণ তীব্রতা আই নট সমান তাহলে কত হবে? 10⁻⁻12। তীব্রতার একক কি ছিল বলো তো? ওয়াট পার মিটার স্কোয়ার। বুঝতে পারছো? তাহলে প্রমাণ তীব্রতার ভ্যালু কত? 10⁻⁻12 ওয়াট পার মিটার স্কোয়ার। বুঝছো? এবার আসো তীব্রতা লেভেল। তীব্রতা লেভেল বলতে দেখো প্রমাণ তীব্রতাটা এটা, এখন প্রমাণ তীব্রতার সাপেক্ষে অন্য যে কোনো তরঙ্গের যে তীব্রতা ওইটাকে বলবো হচ্ছে আমরা প্রমাণ তীব্রতা। বুঝতে পারছো? যেমন তোমার আমি যদি আই বাই আই নট লিখি, তার মানে প্রমাণ তীব্রতার সাপেক্ষে আই কি? অন্য যে কোনো মাধ্যমের তীব্রতা, অন্য যে কোনো তরঙ্গের তীব্রতা। তাহলে প্রমাণ তীব্রতার সাপেক্ষে অন্য যে কোনো তরঙ্গের তীব্রতাটাকেই বলবো হচ্ছে আমরা তীব্রতা লেভেল। ধরো রাফির কাছে 10 টাকা আছে, রাফির টাকাটা হচ্ছে তোমার প্রমাণ টাকা, এটাই হচ্ছে তোমার আমাদের একটা ধরো মেজার করার একটা ইউনিট। রাফির কাছে 10 টাকা আছে। এখন ধরো ইসের কাছে সাফিউনের কাছে তোমার 100 টাকা আছে, তাহলে এখানে যে টাকার তীব্রতা, তীব্রতাটা কত হবে? রাফি যাকে আমরা প্রমাণ ধরে নিছি তারটা হবে নিচে, যার সাপেক্ষে করতেছি মানে যারটা বের করতেছি তারটা হবে কি? উপরে। তাহলে 100 বাই হ্যাঁ উপরে। আবার ধরো আরেকজনের কাছে আছে 50 টাকা, ধরো জাওয়াদের কাছে 50 টাকা আছে, তাহলে জাওয়াদেরটা কোথায় হবে? উপরে, রাফিরটা অলওয়েজ কি হবে? নিচে হবে। মানে যারটা তুমি প্রমাণ ধরে নিবা তারটা কি হবে? নিচে।
তার সাপেক্ষে অন্যান্য সবারটা তুমি ক্যালকুলেশন করবে আর কি। বুঝতে পারছো? এটাই হচ্ছে তীব্রতা লেভেল। এখন তীব্রতা লেভেলটাকে আমরা ডিরেক্ট প্রকাশ না করে লগারিদমিক স্কেলে প্রকাশ করি। বুঝতে পারছো? তো এইটাকে বলা হচ্ছে তীব্রতা লেভেল। এটা হচ্ছে বিটা। বিটায় কি লগ 10 বেজ I/I0। বুঝছো এটা? কারো কি এটাই প্রবলেম আছে? তুমি কি বুঝছো? দেখো এখানে সংজ্ঞাটা আছে, সংজ্ঞাটা একটু পড়ো। 44 নম্বর পেজে কোন শব্দের তীব্রতা ও প্রমাণ তীব্রতার অনুপাতকে লগারিদমিক স্কেলে প্রকাশ করলে তীব্রতা লেভেল পাওয়া যায়। তীব্রতা লেভেলের এসআই একক কি? একক নাই, তবে জাস্ট এটা যে ভ্যালুটা আসবে ওইটাকে আমরা বেল এককে প্রকাশ করি। কি একক বলো তো? বেল একক। হ্যাঁ, বেল একক হচ্ছে এসআই একক, তবে এটাকে আমরা ডেসিবেলে নিয়ে যাই। বুঝতে পারছো? ডেসিবেল। 1 বেল সমান কত ডেসিবেল? 1 বেল ইকুয়াল 10 ডেসিবেল। 10 দিয়ে গুণ করা লাগবে। বুঝতে পারছো? তোমার এটা তো বেলে আসবে, তো বেলটাকে তুমি 10 দিয়ে গুণ দিয়ে ডেসিবেলে নিয়ে যাবে। এটাতে কোনো একক নাই, প্রকৃতপক্ষে কি কোনো একক আছে? যেটা আসবে ওইটাকে আমরা জাস্ট এককটা ধরে নিলাম, এটা হচ্ছে বেল। বেল মানে বেবি একজন বিজ্ঞানীর নাম। তারপর হচ্ছে 1 বেল সমান আমরা কি ধরবো? 10 ডেসিবেল। তবে দেখো আমাদের যে ইটা পরিবেশের জন্য, আমাদের কানের জন্য যে সমস্যা করে ওইটা হচ্ছে 120 ডেসিবেলের যখন উপরে যায় ওই শব্দটা আমাদের জন্য ঝামেলা। 120। বুঝতে পারছো? এখন তোমাকে একটা কোশ্চেন দিয়ে দিল, তো তোমাকে ইটা বের করলা, ওইটা হাসপাতালের আশেপাশে ওই শব্দটা ভালো হবে কিনা এটা যদি জানতে চায়, তাহলে তুমি ওই যে তীব্রতা লেভেল বের করবা। ওইটা যদি 120 ডেসিবেলের উপরে চলে যায় তাহলে ওরা বলবা এখানে এই কাজ করা যাবে না। 120 ডেসিবেলের উপরে শব্দ হয় ওইটা হচ্ছে শব্দ দূষণের জন্য দায়ী। কিন্তু বাংলাদেশে তো এগুলা যে যার যার মতো কাজ করতেছে। এখানে একটা ম্যাথ আছে, এই ম্যাথটা দেখাই আজকে শেষ করে দিব। দেখো, এর একটা বোর্ড কোশ্চেন। দেখো কোশ্চেনটা বড়। বায়ুতে দুইটি শব্দের তরঙ্গের সমীকরণ দেওয়া আছে। সবাই 45 নাম্বার পেজে যাও। তরঙ্গ একই সময়ে শব্দায়িত হলে প্রতি সেকেন্ডে বিট সংখ্যা বের করতে বলছে তোমাকে। তাহলে বিট সংখ্যা বের করার জন্য তোমাদেরকে কি বের করতে হবে বলো তো? F1 F2টা বের করতে হবে নাকি? হ্যাঁ, তো মেইনলি F1 F2টা বের করতে হবে। এটা কিন্তু আমার ওই যে আমরা যে ইকুয়েশনটা শিখছি বিট সংখ্যা বের করার জন্য, ওই ইকুয়েশন ওইভাবে কিন্তু নাই। আছে, আমরা কি শিখছি? y সমান a sin 2πf ইন্টু টি। ওই ফরম্যাটে কি আছে এই দুইটা ইকুয়েশন? নাই। কিন্তু তুমি চাইলে এই দুইটা ইকুয়েশন থেকে এফটা বের করতে পারো না। বুঝতে পারছো? কিভাবে বের করবা? ইকুয়েশন দুইটাকে আদর্শ ইকুয়েশনে নিয়ে যাও। এটা কি আদর্শ ইকুয়েশনে আছে? এটা অলরেডি আছে, কারণ এক্স এর সহগ কত থাকা লাগে? 1 থাকা লাগে। এইটা কি আদর্শ ইকুয়েশনে আছে? নাই, এখানে এক্স এর সহগ 1টা নাই। যারা এগুলো বুঝতেছো না ভিডিওটা দেখিও, আগের ভিডিওগুলো দেখিও, তাহলে বুঝবা। আদর্শ ইকুয়েশনে আনার জন্য কি করতে হবে বলো? 0.15টা কমন নিতে হবে। sin 110 গুণ 0.15, এটা হচ্ছে 15.764/0.15 t মাইনাস এক্স। এটুকুতে কারোর সমস্যা আছে? বুঝছো? তো এবার এই ইকুয়েশন থেকে আমার F1 লাগবে, এই ইকুয়েশন থেকে F2 লাগবে, তাহলেই তো আমরা বিট পেয়ে যাব নাকি? বড়টা f বিয়োগ ছোট f করলেই তো বিট পেয়ে যাব। আচ্ছা, আমার আদর্শ ইকুয়েশনটা কি ছিল মনে আছে? y সমান a sin 2π/λ vt মাইনাস x।
বুঝতে পারছো? আচ্ছা, আমরা ল্যামডার ভি যদি পেয়ে যাই, ভি সমান এফ ল্যামডা, তাহলে এফ সমান কি জানি? ভি বাই ল্যামডা। তাহলে আমরা এই ইকুয়েশন দুইটা থেকে ল্যামডার ভি বের করব, দেন ওইখান থেকে এফটা পেয়ে যাব। বুঝছো? তো চলো প্রথম ইকুয়েশন। তাহলে প্রথম ইকুয়েশনের ক্ষেত্রে তোমার এই যে দেখো, এই যে এখানে ব্র্যাকেটের আগে যেটা আছে ওইটা মানে কি 2 পাই বাই ল্যামডা। তার মানে এই যে এটুক কি হবে বলো তো, বলো, এই যে এটুক কি হবে? এটাকে এই যে ব্র্যাকেটের আগে যেটা থাকে ওইটা কি 2 পাই বাই ল্যামডা। তাহলে এই যে এটার ক্ষেত্রে, প্রথম ক্ষেত্রে 2 পাই বাই ল্যামডা ইকুয়াল কি লেখা যায় বলো তো? 16.35। তাহলে ল্যামডা সমান কি হবে? 2 পাই বাই 16.35 এটা পাইছি। তাহলে ল্যামডা 1 ইকুয়াল পাইছি। আচ্ছা, এখানে ভি 1 ইকুয়াল কি হবে দেখো, টি এর সাথে যা থাকে তাই তো ভি। এই যে টি এর সাথে যা থাকে তা ভি না? তাহলে ভি কত বলো তো? 105.1 পাই। তাহলে এফ কত হবে? এফ সমান এফ ওয়ান ইকুয়াল ভি ওয়ান বাই ল্যামডা ওয়ান, 105.1 পাই বাই ল্যামডা ওয়ান দেওয়া আছে 2 পাই বাই 16.35। দেখো তো এফ ওয়ান কত আসে? এটা কি কারো প্রবলেম আছে? কত? 59.19। আচ্ছা, এবার সেকেন্ডটার ক্ষেত্রে বলো, তুমি বলবা এখানে 2 পাই বাই ল্যামডা সমান কত? সেকেন্ড ইকুয়েশন এটা 0.15। হ্যাঁ, তাহলে 2 পাই, বুঝছো এগুলা? 1010 গুণ 0.15, তাহলে ল্যামডা দ্বিতীয় ক্ষেত্রে। আচ্ছা, এই ক্ষেত্রে ল্যামডা 2 দাও। ল্যামডা 2 সমান কি আসবে? 2 পাই বাই 10 গুণ 0.15। আচ্ছা, এইটা আসছে। আর শাফিউন বলো তো ভি টু কত আসবে? ভি টু, হ্যাঁ 15.764 বাই 0.15। তাহলে এফ টু কত আসছে দেখো তো? ভি টু বাই ল্যামডা টু। এই যে ভি টু বাই ল্যামডা টু করো, কত আসে? তুলতেছো না? বসে আছো? হাতে এখানে তো আছে, তুমি যখন হাতে হাতে একবার প্র্যাকটিস লিখতেছো তাহলে তোমার একবার প্র্যাকটিস হয়ে গেছে না? না, যতটুকু লিখতে পারো। বাসায় যে আরেকবার প্র্যাকটিস করলা, তার মানে তোমার 2বার প্র্যাকটিস অলরেডি হয়ে গেছে। আবার এক্সামের আগে আরেকবার প্র্যাকটিস করবে, মাঝে আর টাইম পাবা না। কত? 275.98 হার্জ। এত পার্থক্য? না না, হয় নাই তো। হ্যাঁ, এরকম আসার কথা। 867.02। তাহলে বিট কত হবে বলো তো? বড়টা বিয়োগ ছোটটা, এফ টু মাইনাস এফ ওয়ান কত আসে? 8.21, তাই না? এটা বিয়োগ এটা করো, 7.83। না, 59। এটা কি 67? দেখি ক্যালকুলেটর দাও তো একটা। আসবে 275 আসে? কোথায় মিস গেছে? ও না না, এটা ঠিক আছে। এটাই। ও পাই দেয় না কোথায়? ও এখানে একটা পাই মিসিং তো। তোমরা এতজন বসে আছো, তোমাদের দোষ নাই। আটশো 67.02। ঠিক আছে, এটা বিয়োগ এটা করো, কত আসে?
7.83। তাহলে বিট কয়টা হবে বলো তো? 7.83। তুমি শব্দ কি ভগ্নাংশ শুনতে পারবা? কয়টা শুনবা তাহলে? এখানে 7টা শুনবা, কারণ তোমার তো বিট বেশি শোনার সুযোগ নাই। তুমি এই শব্দটা ক্রিয়েট হচ্ছিল ওই সময় তুমি থামায়া দিছো, তাই না? তোমার এর আগের সাউন্ড পর্যন্ত শুনে শেষ হয়ে যাবে, বুঝছো? তোমার এখানে 9.5 আসলো, তুমি 7ই লিখতা, বুঝতে পারছো? হইতে পারে, হ্যাঁ, আইডিয়া নাই ভাই, হইতে পারে। আমরা তো এখনো থিওরি পড়তেছি, প্র্যাকটিক্যাল দিক নিয়ে তো পড়তেছি না। এরপরের ম্যাথটা তোমরা নিজেরা করবা, ঘটা আজকে এইটুক পর্যন্তই থাক। নেক্সট দিন আমরা কোশ্চেন সলভ করব, বোর্ড কোশ্চেন সলভ করব। তো নেক্সট ক্লাসটা ইম্পর্টেন্ট হবে। আর তোমাদের শুক্রবারে ফিজিক্সের নেক্সট ক্লাস, তো তোমরা ট্রাই করবা যাদের ক্লাস করা হয় নাই, চ্যাপ্টারের উপর 4টা ক্লাস হয়েছে আজকে সহ, 4টা ক্লাস করে নেক্সট ক্লাসে আসবা। কি? ও হ্যাঁ, এটা একটু আরেকটা টপিকও বাকি আছে, এটা যে এটা এখানে নাই, ওইগুলো দেখানো লাগবে। আচ্ছা, তুমি হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড আছো? হ্যাঁ, তুমি আমাকে বুঝতে পারছি।